সবাইকে স্বাগতম আমাদের আজকের এই মাস্টার ক্লাসে। আজ আমরা সরাসরি সপ্তদশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি জন ডানের একেবারে আইকনিক একটা কবিতা দ্য সান রাইজিং নিয়ে একটা দারুণ অ্যানালাইসিসে ডুব দেব। একেবারে ক্লাসরুমের মতো করে আমরা এই কবিতার পড়তে পড়তে লুকিয়ে থাকা মেটাফিজিক্যাল উপাদান বা রূপকগুলো ব্যবচ্ছেদ করে দেখব। তো চলুন শুরু করা যাক। তবে গভীরে যাওয়ার আগে একটু ভাবুন তো, সূর্যের মতো এত বিশাল, এত শক্তিশালী একটা মহাজাগতিক বস্তুর সাথে কি মানুষের প্রেমের শক্তির আদেও কোনো তুলনা চলে? মানে একটা সাধারণ আবেগ কি সত্যি সূর্যের আলোকেও ম্লান করে দিতে পারে? শুনতে হয়তো বেশ অদ্ভুত, তাই না? কিন্তু কবি জন ডান ঠিক এই অবিশ্বাস্য কথাটাই বিশ্বাস করতেন, আর এটাই আমাদের আজকের আলোচনার মূল চমক। আজকের এই মাস্টার ক্লাসের সিলেবাসটা একটু এক নজরে দেখে নেওয়া যাক। আমরা মোট 5টা ধাপে এগোব। প্রথমে মেটাফিজিক্যাল কবিতার বিদ্রোহ, এরপর অবাধ্য সূর্যকে তিরস্কার, তারপর সম্পদ, বিজ্ঞান ও অতিরঞ্জন, এরপর অহংকারের কাঠামো এবং সবশেষে প্রেম কিভাবে পুরো বিশ্বকে জয় করে নেয়। বক্তার বিরক্তি থেকে শুরু করে এক মহাজাগতিক বিজয়ের দিকে এগোবে আমাদের আজকের এই যাত্রা। তো আমাদের প্রথম অংশ দ্য মেটাফিজিক্যাল পোয়েট্রি রেবেলিয়ন। কবিতাটা ভালোভাবে বোঝার জন্য আমাদের সপ্তদশ শতাব্দীর প্রেক্ষাপটটা একটু মাথায় রাখতে হবে। ওই সময়টা ইংল্যান্ডের জন্য ছিল একেবারে তোলপাড় করা একটা সময়। রাজনীতি, অর্থনীতি, জ্ঞান সবকিছুতেই বিশাল সব পরিবর্তন আসছিল, আর স্বাভাবিকভাবেই এই পরিবর্তনের বিশাল একটা ঢেউ এসে সাহিত্যেও আছড়ে পড়েছিল। এই পরিবর্তনের হাওয়াটা ঠিক কেমন ছিল? ধরুন, তখনকার ঐতিহ্যবাহী এলিজাবেথান যুগের কবিতাগুলো ছিল খুব সুরম্য, একটু দূরের, আর এক ধরনের অধরা বা আইডিয়াল প্রেমের বর্ণনায় ভরপুর, অনেকটা দূর থেকে ভালোবেসে যাওয়ার মতো। কিন্তু মেটাফিজিক্যাল কবিতা, এটা ছিল সম্পূর্ণ উল্টো। এটা অনেক বেশি বুদ্ধিবৃত্তিক, অনেক বেশি শারীরিক আর তাৎক্ষণিক। জন ডান প্রচলিত ওই ধরাছোঁয়ার বাইরের প্রেমের ধারণাকে একেবারে ভেঙে চুরে বাস্তব আর শারীরিক উপস্থিতির ওপরই সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। আর এই মেটাফিজিক্যাল ঘরানার একদম ফোরফাদার বা জনক বলা যায় জন ডানকে। তিনি সত্যিই খুব ইন্টারেস্টিং আর জটিল একজন মানুষ ছিলেন। তার অসম্ভব তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তখনকার সমাজের সব উঁচু নিচু ভেদাভেদকে একেবারে সরাসরি চ্যালেঞ্জ করেছিল। তিনি প্রেমের কবিতায় এমন একটা ধরন নিয়ে এসেছিলেন যেখানে প্রেম শুধু দূর থেকে দীর্ঘশ্বাস ফেলার বিষয় নয়, বরং এটা একেবারে রক্তমাংসের বাস্তবের একটা শারীরিক অভিজ্ঞতা। এখন ডানের কবিতা বুঝতে হলে আমাদের একটা দারুণ সাহিত্যিক টুলের কথা জানতে হবে, আর সেটা হলো মেটাফিজিক্যাল কনসিট। সোজা বাংলায় বলতে গেলে এটা হলো এমন এক ধরনের সম্প্রসারিত রূপক যেখানে সম্পূর্ণ আকাশ পাতাল তফাৎ থাকা দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়। কেন? একটা অপ্রত্যাশিত, এমনকি প্রথা বিরোধী সত্যকে চোখের সামনে তুলে ধরার জন্য। ডান এই কনসিট ব্যবহার করেই তার কবিতার জগৎকে একেবারে নতুন করে সাজিয়েছেন। এবার চলে আসছি আমাদের দ্বিতীয় অংশে, চাইডিং দি আনরুলি সান, অর্থাৎ অবাধ্য সূর্যকে তিরস্কার। এই অংশে আমরা সরাসরি কবিতার একদম শুরুর দৃশ্যটায় ঢুকে পড়ব, যেখানে সকালের রোদে ঘুম ভেঙে যাওয়ায় বক্তা সূর্যের উপর একেবারে রেগে আগুন। এইখানকার এই লাইনগুলোর দিকে তাকালে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা চোখে পড়বে। আচ্ছা, একটু ভেবে বলুন তো, এই লাইনগুলোর পেছনে সেই কনসেপ্ট বা রূপকটা আসলে কি? আমরা তো সাধারণত সূর্যকে শক্তির উৎস ভেবে পূজা করি, তাই না? কিন্তু এখানে দেখুন বক্তা কি অদ্ভুত এক স্পর্ধা দেখাচ্ছেন। তিনি খোঁজ সূর্যকেই অপমান করে বসলেন, ব্যস্ত বুড়ো বোকা বলে ডাকছেন, আর রেগে মেগে জানতে চাইছেন কেন সূর্য সকাল সকাল জানালার পর্দা ভেদ করে তাদের এই একান্ত সময়ে উকিঝুঁকি মারতে এসেছে। আর বক্তা কিন্তু শুধু বকাঝোকা করেই থামেননি, তিনি এই সর্বশক্তিমান সূর্যকে একেবারে আমাদের পাড়ার বিরক্তিকর কোনো অফিসের কেরানির পর্যায়ে নামিয়ে এনেছেন। ভাবা যায়, তিনি সূর্যকে রীতিমতো উপদেশ দিচ্ছেন, যাও, যেসব বাচ্চা স্কুলে যেতে দেরি করেছে তাদের জাগাও, অলস শিক্ষানবিশদের কাজে পাঠাও, রাজার শিকারীদের খবর দাও, বা পিঁপড়ের মতো খাটা কৃষকদের মাঠে ডাকো। এখানকার মূল ড্রামাটা বুঝতে পারছেন? বক্তা আসলে বোঝাতে চাইছেন তাদের মতো সত্যিকারের প্রেমিকদের সময় বা ঋতু সূর্যের এই রুটিন মাফিক একঘেয়ে কাজের ওপর একদমই নির্ভর করে না। এরপর আমরা ঢুকছি তৃতীয় অংশে, সম্পদ, বিজ্ঞান এবং অতিরঞ্জন। কবিতার দ্বিতীয় স্তবকে গিয়ে আমরা দেখব স্পিকারের মেজাজটা কিন্তু দারুণভাবে বদলে যাচ্ছে। ওই সকালবেলার বিরক্তি থেকে বেরিয়ে এসে তিনি এবার সূর্যের সাথে বেশ একটা মজার, কৌতুকপূর্ণ আর প্রাণবন্ত তর্কে জড়িয়ে পড়ছেন। বক্তা এখানে ইন্ডিয়াস অফ স্পাইস বা মশলার দেশগুলোর যে উদাহরণ টেনেছেন সেটার একটা বড় ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সপ্তদশ শতাব্দীতে পুরো বিশ্বজুড়েই কিন্তু নতুন নতুন দেশ আবিষ্কার আর বাণিজ্যের একটা বিশাল উন্মাদনা চলছিল। ডান খুব চমৎকারভাবে অ্যালকেমি আর ওই সময়কার নতুন পৃথিবীর এই সম্পদের চিত্রকল্পগুলোকে তার কবিতায় নিয়ে এসেছেন। আসলে এখানে সমান্তরালভাবে দুটো ভিন্ন দুনিয়ার একটা দারুণ তুলনা টানা হয়েছে। একদিকে আছে ম্যাক্রো রিয়ালিটি, বিশাল বিশাল সব রাজ্য, রাজা বাদশাহ আর দুনিয়া কাঁপানো অগাধ সম্পদ। আর অন্যদিকে আছে মাইক্রো রিয়ালিটি,
মাত্র একটা বিছানা, চারপাশের এই দেয়াল আর প্রেমিক প্রেমিকার একান্ত একটা ছোট্ট ঘর। বক্তার দাবিটা শুনবেন। তিনি বলছেন তাদের এই শোভার ঘরের ভেতরের যে আবেগ, যে অন্তরঙ্গতা, সেটা ওই বাইরের সুবিশাল পৃথিবীর সব সম্পদের চেয়ে অনেক অনেক বেশি দামি। তিনি যেন আক্ষরিক অর্থেই পুরো পৃথিবীকে টেনে এনে এই ছোট্ট কামরায় সংকুচিত করে ফেলেছেন। এরপর আমাদের চতুর্থ অংশ, দি আর্কিটেকচার অব অ্যারোগেন্স। এই পর্বে আমরা কবিতার একটু মেকানিক্স বা কাঠামোগত দিকটা দেখব, কারণ বক্তার এই যে এত বড় বড় দুঃসাহসী দাবি, এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য ডানের কবিতার গঠনটাও কিন্তু খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। এখানে 10 সংখ্যাটা খুব ইন্টারেস্টিং। আমরা জানি ঐতিহ্যবাহী এলিজাবেথান সনেটগুলো সাধারণত 14 লাইনের হতো, কিন্তু ডান সেই যুগের সব নিয়মকানুনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে এই কবিতায় 10 লাইনের সম্পূর্ণ নতুন একটা স্তবক কাঠামো তৈরি করলেন। এটা আসলে সাহিত্যিক প্রথার বিরুদ্ধে তার এক ধরনের বৌদ্ধিক অহংকারেরই প্রকাশ। কবিতার অন্তমিল বা রাইম স্কিমটা খেয়াল করলে দেখবেন এটা হলো এ বি বি এ সি ডি সি ডি ই ই। আর ছন্দের ঝোঁক বা স্ট্রেস প্যাটার্নটাও মারাত্মক পরিবর্তনশীল। কোথাও টেট্রামিটার, কোথাও ডাইমিটার, আবার কোথাও পেন্টামিটার ব্যবহার করা হয়েছে। এই যে লাইনগুলোর ওঠানামা, এই নির্দিষ্ট অথচ পরিবর্তনশীল কাঠামোই কিন্তু কবিতার সেই আনন্দদায়ক আর দাম্ভিক সুরটাকে একদম পারফেক্টলি ফুটিয়ে তোলে। কবিতার পুরো কাঠামোর দিকে তাকালেই আমরা বুঝতে পারি মেটাফিজিক্যাল ঘরানার যে একটা বৌদ্ধিক গভীরতা আর কাঠামোগত বৈচিত্র্য থাকে, সেটা এই ছাপানো শব্দগুলোর বিন্যাসের মধ্যেই লুকিয়ে আছে। এই ভাঙাগড়া ছন্দ আর স্তবকগুলো আসলে বক্তার ভেতরের সেই উদ্বেলিত আবেগ আর লজিকেরই একটা ফিজিক্যাল রিফ্লেকশন। দেখতে দেখতে আমরা মাস্টার ক্লাসের একেবারে শেষ পর্বে চলে এসেছি, প্রেম মহাবিশ্বকে জয় করে। এখানে আমরা স্পিকারের যুক্তির চূড়ান্ত পরিণতিটা দেখব, যেখানে তিনি সব যুক্তিতর্ক পার হয়ে একদম চরম অহংকারী এক বিজয়ের স্বাদ নিচ্ছেন। এই পর্যায়ে এসে আমাদের হাইপারবোল বা অতিরঞ্জনের বিষয়টা বুঝতে হবে, কারণ স্পিকার এখন এমন একটা হাস্যকর রকমের বড়সড় দাবি করে বসেছেন যে আপনি চমকে যাবেন। তিনি বলছেন তিনি চাইলেই চোখের মাত্র একটা পলক ফেলেই সূর্যের ওই প্রখর আর বিশাল আলোকে একেবারে নিভিয়ে দিতে পারেন, মানে সূর্যকে আড়াল করে দিতে পারেন। কিন্তু তিনি সেটা করবেন না, কারণ চোখের পলক ফেলতে গেলে ওই 1 সেকেন্ডের জন্য হলেও তো তাকে তার প্রেমিকার মুখের দিক থেকে চোখ সরাতে হবে। বুঝতে পারছেন হাইপারবোলের কি অসাধারণ একটা ব্যবহার। এই উপসংহারের লাইনগুলোতে কবিতাটা একদম ক্লাইম্যাক্সে গিয়ে পৌঁছায়। মজার ব্যাপার হলো এই চরম দাবিটা কিন্তু কোপারনিকাসের হেলিওসেন্ট্রিক বা সূর্যকেন্দ্রিক তত্ত্বের উপর দাঁড় করানো। মহাজাগতিক এক উপমা টেনে স্পিকার সূর্যকে বলছেন, শোনো, তুমি শুধু আমাদের এই বিছানায় আলো দাও, তাহলে পুরো পৃথিবীতে আলো দেওয়া হয়ে যাবে। কারণ এখন থেকে আমাদের এই বিছানাই হলো মহাবিশ্বের কেন্দ্র, আর এই ঘরের 4 দেওয়ালই হলো তোমার ঘোড়ার কক্ষপথ। পুরো দুনিয়াটাকে টেনে এনে তিনি নিজের ঘরেই বসিয়ে দিলেন। আলোচনাটা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। মানুষের ভেতরের এই আবেগীয় অন্তরঙ্গতাকে সত্যিই বাইরের বিশাল এই ভৌত জগৎটাকে প্রতিস্থাপন করতে পারে? ডানের এই চরম অহংকারী যুক্তিটা কি বাস্তবে সত্যিই টেকে, নাকি প্রেমের শক্তিটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় মেটাফিজিক্যাল কনসিপ্ট? জন ডানের এই মাস্টারপিসটা কিন্তু আমাদের এই প্রশ্নটাই বারবার ভাবতে বাধ্য করে। আজকের মতো এখানেই শেষ করছি। এই দারুণ সাহিত্যিক যাত্রার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।